তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কি মামলা করছে, আপনি কি সেই সম্পর্কে কোনো ধারণা রাখেন? যেটা আমরা শুনছি মিডিয়ায় যে। জি জি। জি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে ওনারা যে কাজটা করছেন সেটা আসলে খুব ব্রিফলি, খুব সংক্ষেপে ওনাদের ওয়েবসাইটে ওনারা বলে দিয়েছেন। ওখানে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আপনার ক্ষমতায় এসেছেন 8ই অগাস্ট 2024, তখন থেকে বা এরা কিছুদিন আগে থেকেই আম, বাংলাদেশে ভয়ানক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অনেক মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষ নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, অনেক রেপ হয়েছে, সাংবাদিকদের উপর টর্চার হয়েছে। বিশেষ করে যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন, যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সদস্য এবং হিন্দু সম্প্রদায়কে তাদেরকে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন আওয়ামী লীগের ব্যবসায়ী, ওনার গাজী গ্রুপ, ওনার একটা ইন্ডাস্ট্রিতে 180 জনকে পুড়িয়ে মারা হয়েছে। এবং শত শত যে আওয়ামী লীগের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সরকার চালানোর জন্য, শান্তি রক্ষা করার জন্য পুলিশকে ব্যবহার করতে হয় যৌক্তিক কারণেই, লেজিটিমেট কারণেই, সেই পুলিশের উপরে এত এদের ক্ষোভ ছিল যে অনেক পুলিশকে, শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। তো এই পুরো বিষয়টা নিয়ে ওনারা, এবং এখানে পারসিকিউশন হয়েছে আসলে একটা গোষ্ঠীকে টার্গেট করে, একটা একটা জনগোষ্ঠীকে লক্ষ্য করে। এবং এটা শুধু ইন্ডিভিজুয়াল কেস না, একটা দুটা ঘটনা না, এটা অনেকগুলো ঘটনা। এটা ওয়াইড স্প্রেড, পুরো দেশব্যাপী এই ঘটনাটা ঘটেছে। তো এই কয়েকটা অভিযোগে ওনারা আর্টিকেল 15-এর অধীনে, রোম স্ট্যাটুট আর্টিকেল 15-এর অধীনে আপনার ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কমিউনিকেশনস করা যায়। এটাকে বলে আসলে অনেকটা কমপ্লেইন বা কমিউনিকেশনস, এটাকে বলে আর্টিকেল 15 কমিউনিকেশনস, এটার নাম, অফিসিয়াল নামটা আর কি। তো এটার যে ইনভেস্টিগেশন, এটা করার জন্য যে সমস্ত তথ্য উপত্য সংগ্রহ করতে হয়, যে প্রেজেন্ট করার জন্য যে প্রস্তুতি নিতে হয়, এই কাজগুলো ওনারা করছেন যাতে ওনারা এটা প্রেজেন্ট করতে পারেন। এবং এই প্রেজেন্ট করার কাজটা, ওই কমিউনিকেশনের কাজটা এখন ওনারা করছেন, এভিডেন্স যাচাই বাছাই করে। এই অভিযোগগুলো যেগুলো আপনাকে বললাম, এবং এটা মূলত যেটা বললাম, ওই যে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে মামলা, আপনার অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এই যে মানবাধিকার লঙ্ঘন, এই লঙ্ঘনগুলো, এগুলো তো আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এগুলোকে কেড়ে নেওয়া। আপনার RRAG, একটা রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ, এরা দাবি করছেন 640 জন জার্নালিস্টকে টার্গেট করা হয়েছে অগাস্ট থেকে মার্চ পর্যন্ত, 2024 অগাস্ট থেকে মার্চ 2025 পর্যন্ত। এবং এই ব্যাপারগুলো কিন্তু মানে আন্তর্জাতিক এবং জাতীয় মিডিয়াতে এসেছে, বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে ব্যাপারগুলো। ইনফ্যাক্ট কমপ্লিট চিত্রটা আমরা জানি না বিভিন্ন কারণে। কারণ প্রথম যে কারণটা হচ্ছে, আমার বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই এই মুহূর্তে। অনেক ইন্ডিভিজুয়াল ঘটনা ঘটেছে যেটা আসলে সত্যিকার অর্থে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ভিগোরাস ইনভেস্টিগেশন করার মাধ্যমেই জানা যেতে পারে, এটাই ওনারা চান। মানে এখন দাউতি বাংলাদেশ থেকে ইনফরমেশন কালেক্ট করছে, আপনি যেটা বললেন, ইফ আই এম নট রং, নাকি দে হ্যাভ অলরেডি কালেক্টেড ইট? আচ্ছা, তারা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করেছেন, তথ্য কালেক্ট করেছেন, এবং তারা এখনো কালেক্ট করছেন। এবং এইগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকেও নিচ্ছেন, এবং যে সমস্ত ব্যক্তিরা ভিকটিম, ওনাদের কাছ থেকে নিচ্ছেন, ভিকটিমের আত্মীয় স্বজনদের কাছ থেকে নিচ্ছেন। এভাবেই করতে হয়। এবং এইভাবে করে ওনারা যদি একটা প্রাইমা ফেসি কেস প্রেজেন্ট করতে পারেন, যেখানে মনে হয় যে, মনে হয় দেয়ার আর ভিকটিমস, মনে হয় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মনে হয় আপনার মানুষ অত্যাচারিত হয়েছে, মানুষ রেপড হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নেই মনে হচ্ছে একজন সাদা চোখে, তাহলেই কিন্তু ওনারা একটা কমপ্লেইন আর্টিকেল 15 এর কমিউনিকেশনস এর অধীনে ICC তে সাবমিট করতে পারেন, ফাইল করতেই পারেন। কারণ এখানে একটা প্রাইমা ফেসি কেস আছে। তারপরে অনেক কাজ আছে, অনেক দায়িত্ব। আপনি জানতে চাইলে আমি ওই প্রসিডিউর নিয়ে আলোচনা করতে পারি। আমি আমি যতদূর শুনেছি তারা অনেকগুলো কেস স্পেশালি পিক করেছে, যেমন জাহাঙ্গীরনগরে একটি ছাত্রলীগের ছেলে শামীম মোল্লা এরকম নাম, তাকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এরকম কয়েকটা স্পেশাল কেস, এবং সারা দেশ থেকে তারা ইনফরমেশন কালেক্ট করেছে বলে শুনেছি। তো যখন আর্টিকেল 15 এর অধীনে যখন কমপ্লেনটা লজ করা হবে, তারপরে কি, মানে তারপরের কোর্স অফ অ্যাকশনটা কি হয় সাধারণত? এটা আসলে বেশ লম্বা একটা প্রসেস। আমি এটা নিয়ে ডিটেইল আলোচনা করতে অনেক সময় লাগবে।
অনেকগুলো স্টেপ আছে, আমি খুব সংক্ষেপে 6-7টা স্টেপ করে আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আর্টিকেল ওই ওই যে ওনারা কমপ্লেইনটা লঞ্চ করলেন, ওটাকে বলে আর্টিকেল 15 কমিউনিকেশনস। এটা করার সাথে সাথে একটা প্রিলিমিনারি ইয়ে হয়, আমি এটা নোট করে নিয়েছি আপনাকে বলার জন্য। একটা একটা প্রিলিমিনারি রিভিউ হবে। প্রিলিমিনারি রিভিউ আর কিছু না, অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা, ঠিক মতো ইনফরমেশনটা আছে কিনা, ক্লায়েন্টের যারা ভিকটিম তাদের আইডেন্টিটি দেওয়া হয়েছে কিনা, যাদের বিরুদ্ধে এটা আনা হচ্ছে। এখানে ফর ইনস্টেন্স এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার সহযোগীরা যারা ছিলেন এখানে। তো এদের এদের নাম টাম ঠিক আছে কিনা এগুলো দেখে প্রিলিমিনারি, এগুলো দেখার পরেই আপনার যেটা হয় সেটা হচ্ছে একটা নেক্সট স্টেজে চলে যায়, এটাকে বলে প্রিলিমিনারি এক্সামিনেশন। এই স্টেজটা খুবই ইম্পর্টেন্ট। এই স্টেজে এই প্রসিকিউশন আপনার আর্টিকেল 15 আন্ডারে প্রসিকিউটর যিনি থাকেন, উনি এই ব্যাপারটা ঘাটাঘাটি করেন, দেখেন আসলে এখানে একটা কেস আছে কিনা, আসলে এদের বিরুদ্ধে অভিযোগ আনা যায় কিনা, আসলে এরা কিছু করে থাকতে পারেন কিনা। করেছেনই, এটা কিন্তু প্রয়োজন নেই যে ওনারাই করেছেন বিয়ন্ড এনি ডাউট, ওই স্টেজে এটার কোনো প্রয়োজন নেই, এটা কোর্ট দেখবে। বাট করে থাকতে পারেন কিনা, একটা সম্ভাবনা আছে কিনা। তো আমাকে যদি বলেন সম্ভাবনা আছে কিনা, আপনার বাংলাদেশে যে 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 রিপোর্টেড কেস হয়েছে গত 9 মাসে 10 মাসে, যত মানুষ মারা গেছে পত্রিকায় যেগুলো এসেছে, এটা পরিষ্কার ভাবে দেখা যায় অনেক মানুষ হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনার ভুয়া মামলা দেওয়া হয়েছে। আশ্চর্য ব্যাপার, যে মামলা দিয়েছে ও মৃত, অথবা যার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ও মৃত। একটা অথবা যে সমস্ত মানুষকে মৃত বলা হয়েছে ওই সমস্ত মানুষ বেঁচে চলে আসছে মারা যাওয়ার পরে, একটা অদ্ভুত ঘটনা। তো এগুলো অসংখ্য ঘটনা আছে আপনার। এই যে একটু আগে বললাম 644 জন সাংবাদিকদের অত্যাচার হয়েছে, অনেকে লাইসেন্স চলে গেছে, প্র্যাকটিস করতে পারে, অনেকে জেলে পুরে দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে কোনো সমর্থন করেছিল বা পক্ষে লিখেছিল এই জন্য। এটা তো করতে পারে না, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা মানবতা বিরোধী অপরাধ। আপনাকে আমি একজনকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো শুধু তার মত প্রকাশের জন্য, সে কাকে সমর্থন করে এসার জন্য, তাকে ট্যাগ দিয়ে দেওয়া হলো সে একটা হত্যাকারী। এভাবে হয় না। এই জিনিসগুলো ঘটেছে, ঘটে থাকতে পারে কি, আর মানে ঘটেছে বলেই মনে হয়। তো আর রিকোয়ারমেন্ট হচ্ছে ঘটে থাকতে পারলেই আর কিছু প্রয়োজন নেই। তো ওনারা এই জিনিসগুলো দেখবেন প্রিলিমিনারি এক্সামিনেশনে, এই স্টেজটা একটু সময় লাগে। এই স্টেজে আপনার ইনভেস্টিগেশন করা হয়, তথ্যপাতি ভালো করে ঘাটাঘাটি করা হয়। তারপরেই নেক্সট স্টেজটা আপনার ওই একটা একটা ফর্মালি একটা ইনভেস্টিগেশন শুরু করার জন্য কোর্টে সাবমিট করা হয়। এখন এই জায়গাটাতে আপনার এই যে রিকোয়েস্ট করা হয়, রিকোয়েস্টটা কিন্তু যদি একটা রাষ্ট্র অথবা জাতিসংঘ এই উদ্যোগটা নেয় তাহলে করতে হয় না, যদি একটা ইন্ডিভিজুয়াল নেয়। আমাদের ক্ষেত্রে এখানে অটিস্টিক চেম্বার ইন্ডিভিজুয়ালদের পক্ষ থেকে কাজ করছেন, যতটুকু মনে হয় ওনাদের ওয়েবসাইটে যা আছে, বিভিন্ন ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে কাজ করছেন। সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করতে হবে ফর্মাল একটা ইনভেস্টিগেশন শুরু করার জন্য এই কোর্টের কাছে। কোর্ট যদি অনুমতি দেয়, এগুলা ভেবে দেখে না এখানে প্রাইমা ফেসি কেস আছে, অর্থাৎ এরকম ব্যাপারটা ঘটে থাকতে পারে, তাহলে আপনার কোর্ট এই অনুমতিটা দিয়ে দিবে। তো কোর্ট অনুমতি দেওয়ার পরে যেটা হবে, একটা প্রি ট্রায়াল চেম্বার রিভিউ হয়। প্রি ট্রায়াল চেম্বার রিভিউ আর কিছু না আসলে, ওখানে ওই কখন ট্রায়াল হবে, কখন এভিডেন্স জমা হবে, কখন অভিযোগকারী ওনাদের লয়াররা কখন ওনাদের এভিডেন্স কোর্টে প্রদান করবেন, কবে হিয়ারিং হবে, এই আলোচনা এগুলো। তারপরে ট্রায়াল হবে, ট্রায়ালের মধ্যে সিদ্ধান্ত হবে। এবং এর আগে যেটা প্রি ট্রায়ালের আগে যেটা হয়, একটা যদি দেখা যায় যে আপনার হ্যাঁ এরা দোষী হতে পারেন, এখানে সম্ভাবনা আছে এরা দোষী সাব্যস্ত হতে পারে, একটা প্রিলিমিনারি কেস আছে, অবশ্যই আছে দরকার নেই, হতে পারে, তাহলে ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারেন। আপনার কোর্টে অ্যাটেন্ড করার জন্য সামন করতে পারেন যে হ্যাঁ ইউনুস সাহেব আপনি বা আপনার সাঙ্গপাঙ্গ আপনারা আসেন কোর্টে, এটা করতে পারেন। এরপরে ট্রায়াল শুরু হয়ে যায়। ট্রায়ালের মধ্যে তো আপনার পক্ষ বিপক্ষ দুই পক্ষই সবকিছু প্রেজেন্ট করে, যিনি হারবেন বা জিতবেন উনি আপিল করতে পারেন, শাস্তির ব্যাপার সেবার আছে। খুব সংক্ষেপে বললাম ব্যাপারটা আসলে পদ্ধতিটা হ্যাঁ, কিভাবে কাজ করে। আনুমানিক কত মাস লাগতে পারে ধরেন কোর্টে গিয়ে? এটা যেহেতু ঘটনাটা ঘটেছে এবং যেহেতু এত বড় একটা ব্রিটিশ ফার্ম এটা নিয়ে কেস ফাইল করবে, তো আমরা ধরেই নিচ্ছি যে প্রিলিমিনারি যে স্ক্রিনিং ফেজ যেখানে সময় লাগছে আপনি বললেন, তারপরে মানে আমার দর্শকরা একটা ধারণা পেতে চায় যে এটা কি 3 মাস বা 6 মাস, কিরকম একটা সময় লাগতে পারে, জাস্ট একটা অ্যাজাম্পশন আর কি, একদম নিশ্চিত হতে হবে এমন কোনো খুব কথা না। খুব সুনির্দিষ্ট খুব সুনির্দিষ্ট করে কিছু বলা খুবই কঠিন, যে ওই যে আপনার প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা, ওই স্টেজে একটু সময় লেগে যায়। আপনার কোর্টের যে পারমিশন ফর্মাল ইনভেস্টিগেশন শুরু করার যে রিকোয়েস্ট,
কারণ আমাদের ক্ষেত্রে করতে হবে, কারণ ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে এটা হচ্ছে। তো এইটাতে একটু সময় লেগে যায়, 3 মাস 6 মাস 1 বছর এরকম সময় লেগে যায়। তো 3 থেকে 6 মাস সময় লেগে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এই জায়গাটাতে। ধরেন যে ট্রায়াল শুরু হয়ে গেল এবং এই মামলার আসামি কি ডক্টর ইউনূস একা, নাকি আরো তার উপদেষ্টারাও আছে? এ ব্যাপারটা কি জানেন আমি যেটা আপনি? ধারণা করি এটা আমি যেটা ধারণা করি এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নন, ওনার সহযোগীরা উপদেষ্টা পরিষদে যারা ছিলেন এরা, আপনার যারা সমন্বয়করা, যারা দাবি করেছে আমরা এটা করেছি, আমি পুলিশ হত্যা করেছি, যারা পরবর্তীতে প্রমাণিত হয়েছে ওনারা শিবির কর্মী, হিজবুত তাহরিরের কর্মী, নিজেরাও স্বীকার করেছেন। এবং আমরা রিসেন্টলি যেটা জানলাম, গতকালকে জেনেছি, এটা আমার ভেরিফাই করে নেওয়া হয়নি, যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থারা বাংলাদেশের শিবিরকে একটা স্টুডেন্ট সমন্বয় এবং শিবিরদের অনেককেই টেরোরিস্ট হিসাবে গণ্য করছে। এটা আমি একটু ভেরিফাই করে নিতে হবে। অবশ্যই শিবির অতীতে আমেরিকায় ওয়ার্ল্ডের থার্ড থার্ড স্ট্রংগেস্ট থার্ড লার্জেস্ট নন নন স্টেট অ্যাক্টর টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে তাদের বলা হয়েছিল। বলা হয়েছে। এবং হিজবুত তাহরির যারা স্বীকার করেছে এখানে ছিল, তাদেরকে তো অলরেডি টেরোরিস্ট হিসাবে ব্রিটিশ গভর্নমেন্ট আগেই আপনার ইয়ে আইডেন্টিফাইড। করেছে, সিদ্ধান্ত দিয়েছে, হ্যাঁ ডিফাইন করেছে। তো এগুলো এগুলোর যে বিষয়টা সেটা হচ্ছে যে নিশ্চিতভাবেই এদেরকে ইনক্লুড করা হবে, কারণ এরা তো স্বীকার করেছেই। আর বিশেষ করে আপনার রাষ্ট্র যারা পরিচালনা করেন এদের পুরো দায়িত্বটা আসে এই ক্ষেত্রে, বিশেষ করে যেখানে আপনি জানেন যে কি ঘটছে অথচ আপনি ব্যবস্থা নিচ্ছেন না। তো এই জন্য এটা টপ থেকে হয়েছে। তো এই জন্য ওনারাই সম্ভাব্য আপনার এখানে বিবাদী বা সম্ভাব্য ডিফেন্ডেন্টস বলতে পারেন, বা অ্যাকিউজড ডক্টর ইউনূস সহ আর কি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তার মানে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অনেক অপরাধী আপনার কথা শুনে মনে হলো যে অভিযোগ হিসেবে আনা হবে। এই অভিযোগগুলো প্রমাণিত হলে কিরকম শাস্তি হয়? দেখুন, প্রমাণিত হলে কি শাস্তি হয় এটা যাওয়ার আগে আমার আহ, মানে এগুলো প্রমাণিত হওয়ার সম্ভাবনা কতটুকু একটু বলে ফেলে। আচ্ছা। আপনি আহ, আমার মনে হয়, আচ্ছা আমার কি মনে হয় বলার আগে আমাদের দর্শকদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই, যদিও ইন্টারেক্টিভ না, কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আম, এখানে উনি এগুলো আহ, এই যে অপরাধ সংগঠিত হচ্ছে, এই যে মানুষকে হত্যা করা হচ্ছে, এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, আপনার ওই কয়েকটা মানবাধিকার সংস্থা এবং ডয়েচে ভেলে রিপোর্ট করেছিল একসময় 2000-এরও বেশি কমিউনাল টর্চার হয়েছে এবং অ্যাট্রোসিটি ঘটেছে, অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ধর্মস্থানগুলোকে ধ্বংস করা হয়েছে। আপনার আন্তর্জাতিক পত্রিকায় এসেছে শত শত আপনার ওই পুলিশ মারা গিয়েছে, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বা আপনার অনেকেই বলে থাকেন হাজার হাজার পুলিশ মারা গিয়েছে, কিন্তু ওই এভিডেন্সটা আমি পাইনি কোনো পত্রপত্রিকায়, কিন্তু শত শত পুলিশ মারা গিয়েছে আমি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে পেয়েছি এটা আমি, কারণ আমি নিজে ওটা নিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম আমার ডসিটা তৈরি করার সময়। এবং আপনার এই যে 644 জন আপনার সাংবাদিককে অত্যাচার করা হয়েছে, জেলে ঢুকে দেওয়া হয়েছে, অনেকের প্র্যাকটিসিং লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছে। আপনার এই যে আপনার জেল থেকে আপনার দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত সিরিয়াস ক্রাইম যারা সংঘটিত করেছেন, হত্যা করেছেন, এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অজ্ঞাত কারণে। এবং খুবই দুঃখজনক ঘটনা, জেলের ভিতরে আপনার অন্তত 20-25 জন আওয়ামী লীগ কর্মী সমর্থক মারা গিয়েছেন একেবারে অজ্ঞাত কারণে। আপনার আপনার এই যে ব্যাপারগুলো ঘটলো, অসংখ্য রেপ সংঘটিত হয়েছে এবং এগুলো দেখা গেছে বেশিরভাগ আপনার হোয়াইট স্প্রেড, মানে এগুলো সারা দেশে সংঘটিত হয়েছে এবং এগুলো একটা আইডেন্টিফাইবল কমিউনিটির এগেনস্টে। এই আইডেন্টিফাইবল কমিউনিটি কারা? এদের আওয়ামী লীগ সমর্থন করে, অথবা আওয়ামী লীগকে কর্মী, অথবা কোনোভাবে আওয়ামী লীগের সাথে এদের সংযোগ আছে, যেমন ধর্মীয় সংখ্যালঘুরা ধরে নেওয়া এরা বেশিরভাগ আওয়ামী লীগকে সমর্থন করেন, অথবা আওয়ামী লীগের অ্যাডমিনিস্ট্রেশনে ছিল এই যে পুলিশরা, অথবা সাংবাদিক বা শিল্পী কর্মী যারা আওয়ামী লীগের পক্ষে কখনো কথা বলেছিলেন বা মত প্রকাশ করেছিলেন স্বাধীনভাবে এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে। তো এটা একটা পরিষ্কার ধারণা। তো এইগুলা যখন আছে, আর এইটাই হচ্ছে রিকোয়ারমেন্ট শাস্তির, তো এই তখন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন
আমি এটা জানতাম না, কোনো সুযোগই নাই আমি এটা জানতাম না বলার। তো তারপরে সবচেয়ে বড় বিপদটা হচ্ছে, উনাকে যখন বিবিসি যখন প্রশ্ন করলো সেই জানুয়ারিতে বোধহয়, এই এই সমস্ত স্ট্যাটিস্টিক দিয়ে উনি বললেন যে না এরকম কিছু হয়নি। এই চাটা মাউজে ওনাকে যখন প্রশ্ন করা হলো অপরাধ নিয়ে, উনি অনেকটা মানে পাশ কাটিয়ে গেলেন। অর্থাৎ উনি টোটালি ডিনায়াল স্টেটে। প্রথম কথা, আচ্ছা। দেশের সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানে, মানবাধিকার সংস্থাগুলো ওনাকে জানিয়েছে, অফিসিয়ালি জানিয়েছে, আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া জানিয়েছে, বিভিন্ন দেশের পার্লামেন্ট কনসার্ন প্রকাশ করেছে, উনাকে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেছে, আর উনি বলছেন উনি টোটালি ডিনায়াল স্টেট। মানুষ যখন ডিনায়াল স্টেট হয়, তার মানে প্রথম যে অফারটা উনি যেটা করতেছেন সেটা হচ্ছে আমার কিচ্ছু আসে যায় না, যা ঘটার ঘটুক। আচ্ছা। অর্থাৎ উনি সরাসরি দোষটা ওনার কাঁধে নিয়ে নিলেন। কিন্তু উনি যদি এরকম উত্তরগুলো দিতেন, হ্যাঁ ঘটছে, আমরা জানি, আমরা চেষ্টা করছি, পারছি না, বা চেষ্টা করছি, অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, অনেকটা করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, তাহলে কিন্তু তাহলে কিন্তু কিছুটা উত্তর ছিল। ওনার কিন্তু কোনো উত্তর নেই। ডিনায়াল স্টেট মানে যা ঘটার ঘটুক, আমার কিছু যায় আসে না, তার মানে হচ্ছে উনি সরাসরি কমপ্লিসিট, সরাসরি এটার দায়িত্ব ওনার, সরাসরি উনি রেসপন্সিবল, উনি ওনার অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে এই যদি এটা আদালতে যায়, মানে এটা এটা তো প্রমাণিত হওয়ার সম্ভাবনা ইজ ভেরি লাইকলি, এবং সেই ক্ষেত্রে প্রবাবলি তার কোনো যে শাস্তি, হ্যাঁ মানে আপনি যেটা কোনো বলতে সন্দেহ চাচ্ছেন, নাই, ইট উইল বি প্রুভেন। কোনো সন্দেহ নাই। এটা আপনার ক্রিমিনাল কেসের যে একটা স্ট্যান্ডার্ড ছিল যে বিয়ন্ড রিজনেবল ডাউট, বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে যৌক্তিক সন্দেহের ঊর্ধ্বে এটা প্রমাণ করা যায়। প্রমাণ, আমি এই যে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছিলাম, দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কমন সেন্সের বিষয়, যেটা সন্দেহাতীতভাবে বোঝা যায় যে উনি এগুলা কেয়ারই করেন না। এই যে কেয়ার করেন না, এতে কিন্তু উনার রেসপন্সিবিলিটি চলে আসলো। উনি নিজে, আরেকটা আইন হচ্ছে ওনার নিজে কিন্তু চিনতে হয় না ভিকটিমকে। এমনকি যারা যারা গিয়ে এই হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে, যারা এই অপরাধ সংগঠিত করেছে, তাদেরকে ওনার চেনার দরকার নেই, তাদের সাথে ওনার সরাসরি সংযোগের দরকার নেই, আইনটা পরিষ্কার। আচ্ছা, আচ্ছা। তো এই জন্য উনি অপরাধী হিসেবে চিহ্নিত হবেনি। এই জন্যই এটা একটা বড় কারণ। আপনার ব্রিটিশ প্রাইম মিনিস্টার নিজে একজন ব্যারিস্টার, একজন কাউন্সিল, উনি খুব ভালো করে জানেন এটা কি ঘটতে যাচ্ছে। এবং এটা তো মাত্র আমরা আলোচনা শুরু করলাম, এই আলোচনাটা এখন শুরু হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিষয়গুলো নিয়ে। এটা যখন ওয়াইড স্প্রেড হবে, এটা যখন আরো জানবেন, আরো সবাই অবহিত হবেন, তখন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কতটুকু আপনার অবহেলিত হবেন, ওনাকে যে কতটুকু উনি যে সম্মানটুকু উনার ছিল, হেয় হবে না। হ্যাঁ মানে হেয় প্রতিপন্ন ওনাকে, হবেন হ্যাঁ। আরো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। এটা বলে বোঝানো এখন সম্ভব না। এবং ওনার জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে, বাংলাদেশে থাকুন আর বিদেশে যেখানেই যান না কেন, ওই দিন অপেক্ষা করছে। এবং শাস্তি, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, শাস্তিটা আপনার এগুলোর শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অনেক কিছুই, অনেক ধরনের শাস্তি আছে। তবে শাস্তি খুব ভয়াবহ শাস্তি ওনার জন্য অপেক্ষা করছে, উনি বাঁচতে পারবেন না। এবং ওনার সাথে আপনার বন্ধুত্ব করে, ওনার সাথে কোয়ালিশন করে যারা করবেন, তারাও কিন্তু একসময় ঘৃণিত হবেন এই এই কাজের কারণে। একজন ভয়ানক মানবতা বিরোধী অপরাধী এবং সাঙ্গপাঙ্গ সাথে যদি আমি বন্ধুত্ব করি, বা কোন রাজনীতিবিদ বন্ধুত্ব করেন, দায়টা কিন্তু ওনাদের উপরে চলে আসে, কারণ ওনারা অনেকটা ওনার দায় নিয়ে নিচ্ছেন নিজেদের কাঁধে। না, ধন্যবাদ সাইদ আবেদিন ভাই। মানে আমার মনে হয় যে আমাদের দর্শকদের যে ইনিশিয়াল যে প্রশ্নগুলো ছিল, আমরা উত্তর পেয়েছি। আমরা ভবিষ্যতে আরো কথা বলবো, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হবে। আমার মনে হয় গ্লোবালিও আলোচনা হবে, দুটো কারণে। যেহেতু ডক্টর ইউনূস একজন পিস নোবেল লরিয়েট, তার একটা গ্লোবাল পরিচিতি আছে, সেই রেপুটেশনটা তো ব্যাপকভাবে এফেক্টেড হবে। যে হি ইজ এ কিলার নাও, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যে কিলিং এর অভিযোগ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অভিযোগ, তো এই অভিযোগগুলো তো তার এই যে বিগত বছরগুলোতে অর্জিত সব সুনাম, সবকিছু তো মানে একেবারে বিপর্যয়ের মুখে পড়ে যাবে। তো যেটা ব্যারিস্টার সাইদ বললেন যে এর শাস্তিও সেরকম, মানে ডক্টর ইউনূসকে আইসিসি তে হয়তো ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে বলে আইনজীবী হিসেবে তিনি মনে করেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।
আপনাদের আমাদের সবার পক্ষ থেকে ব্যারিস্টার সাইদ আবেদিনকে ধন্যবাদ জানাই। তাকে আমরা যখনই ডাকি আমরা কাছে পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন, এবং আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শককে ধন্যবাদ।